আজ 11ই নভেম্বর 2023। আজ কালী পুজোর দিন। এটা আমাদের পাড়ার অশোকগড়ের কালী পুজো। প্রত্যেকবার বড় রাস্তার ওপরেই হয়, এবার পাড়ার মধ্যে করা হয়েছে থিমের পুজো। বেশ সুন্দর ব্যবস্থা। এই পরের দিন সকালবেলা 12ই নভেম্বর 2023 ভোর রাত্রিরে আমরা বেরিয়ে পড়লাম এবার আরেকটা নতুন ট্রিপেতে। এবার আমাদের ট্রিপ উড়িষ্যার পূর্বে সাগর থেকে পশ্চিমে পার্বত্য অঞ্চল পর্যন্ত। আমরা ভোর রাত্রিরে চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, যেখানে আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি নতুন চালু হয়েছে, সেটা চড়বার উৎসাহ উদ্দীপনা প্রত্যেকের মধ্যেই আছে, তেমনি আমাদের পরিবারের মধ্যেও সবারই রয়েছে। সেই জন্য এবার আমরা ঠিক করেছি ওই নাইট জার্নি না করে এই বন্দে ভারতে সারাদিন যাওয়ার একটা অভিজ্ঞতা নিতে, ট্রেন জার্নিটাকেও নতুন ধরনের ট্রেনকে উপভোগ করতে আমরা এবার চলেছি। এই এসে পড়লাম হাওড়া স্টেশন, আমাদের খুবই পরিচিত এবং ভালোবাসার একটা স্টেশন। আমাদের ট্রেন ছাড়বে দক্ষিণ পূর্ব রেলওয়ের যে দক্ষিণ স্টেশন, যেটা সেইখান থেকে। বন্দে ভারত এক্সপ্রেস 6:10 ছাড়ে। এটা বড্ডই সকাল হয়ে যায়, কারণ বাড়ি থেকে আসতে অনেক রাত্রিরে বেরোতে হয়, তখন যানবাহন পাওয়ার একটা সমস্যা দেখা দেয়। এটাই খুবই সমস্যার ব্যাপার। তা না হলে জার্নিটা খুবই ভালো লাগে। ভোর রাত্রি থেকেই আমরা আসতে পারি। এই হলো আমাদের পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের কোচে এবার ওঠার পালা। এই নতুন ট্রেনের এসি কোচে ঢোকার যে দরজাটা, এটা ইলেকট্রনিক্যালি ব্যবস্থা করা আছে। ওখানে একটা সুইচ আছে, এই যে সবুজ রঙের সুইচটা, এইটাকে টিপে দিলেই অটোমেটিকই দরজাটা খুলে যায়, যেটা অন্যান্য ট্রেনেতে আমাদের হাত দিয়ে ঠেলে সরাতে হয়। আমাদের সেই সিটটা পড়লো আবার যেখানে জানলাটা অনেকটাই গার্ড আছে। আমাদের যেটা দেখতে দেখতে যাওয়ার উদ্দেশ্য, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এখন একটু একটু আলো ফুটতে শুরু করেছে। ঠিক 6:10 ট্রেনটি ছেড়ে দিল। তখন একটা জার্নির একটা নতুন উদ্দীপনা থাকে। এবার অনেক দিনেরই জার্নি। সমুদ্র থেকে পার্বত্য অঞ্চল, একটা আলাদা চার্ম আছে। শুধু একই রকমের প্রাকৃতিক পরিবেশ নয়, পরিবর্তনশীল প্রকৃতি দেখতে পাবো আমরা। অনেক ভোরবেলা সবাই ওঠে, তো উঠে আসতে হয় হাওড়া স্টেশনে। সেজন্য প্রায় অনেকেরই পুরো রাতটা ঘুমই হয় না, বা খুব সামান্যই ঘুম হয়। সেই জন্য আমি এসে দেখি বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রেনেতে সবাই চড়ার পরেই ঘুমিয়ে পড়ে। এর আগে আমি শতাব্দীতেও গেছিলাম, সেটা ওই ভোরবেলার দিকেই ছাড়ে। তাতেও দেখছিলাম যে সবাই এসেই তারপরে ঘুমোতে শুরু করে দেয়।
ওই রাত্রিরে ঘুমের কোটাটুকুকে পূরণ করার জন্য। আমাদের ট্রেন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। প্রথম আমাদের স্টপেজ হচ্ছে খড়গপুর। এই আমাদের ট্রেন খড়গপুরে ঢুকে পড়লো। খড়গপুর জংশন, এইখান থেকেই বিভিন্ন দিকে ট্রেন লাইন চলে যায়। আমরা দক্ষিণ দিকের যে লাইন, যেটা উড়িষ্যা হয়ে দক্ষিণ ভারতের দিকে যায়, সেই দিকটাতেই আমরা যাত্রা করব। খড়গপুর থেকে সমস্ত লোককে তুলে নিয়ে আবার ট্রেন যাত্রা শুরু করলো এবার উড়িষ্যার দিকে। এইবার আমাদের খড়গপুর ছাড়ার পরে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হলো। এখন ছেলে ব্রেকফাস্টে কি দিয়েছে সেইটা নিয়ে ব্যস্ত। ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড, বাটার, তার সঙ্গে চিনি বা গোলমরিচ, যে যেটা পছন্দ করবে সেটা দিয়ে সে খেতে পারে। একটা ম্যাঙ্গো জুস। আর আমরা নন ভেজ নিয়েছিলাম বলে আমাদের একটা ডবল ডিমের অমলেট ছিল, প্লাস তার সঙ্গে কিছু সেদ্ধ করা সবজিও ছিল। দেখ, যতটা পরিমাণ দেয় তাতে আমাদের পেট ভালোই ভরে যায়। এই নয় যে ঠিক পেটটা ভরলো না, কম পরিমাণে আছে, তা নয়। দুর্দান্ত খাবার কিছু না হলেও বেশ ভালোই খাবার ব্যবস্থা। আমরা অনেক ব্লগে দেখতে পাই, সেই অভিজ্ঞতাটা নিজেরাও উপভোগ করলাম। এই বালাসোর এসে গেল। এই বালাসোরে নেমে যে চাঁদিপুর যেতে চায়, উড়িষ্যার চাঁদিপুর সমুদ্র সৈকত, সে সুন্দর যেতে পারবে। কিন্তু এইটুকু রাস্তার জন্য মনে হয় না কেউ বন্দে ভারত ট্রেনে আসতে চাইবে, কারণ ভাড়াটা তো অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই বেশি। যারা দূরে যেতে চায়, বা আমরা যতটা অভিজ্ঞতা দেখলাম, বেশিরভাগ প্রায় সবাই পুরীর উদ্দেশ্যেই যাত্রা করছে। বালাসোর পেরিয়ে যাচ্ছে। এবার বালাসোরের পরে এই যে অঞ্চলটা দেখছেন, এইখানে সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেসে, তারই কিছু ভগ্নাংশ পড়ে আছে ট্রেনের। এই অঞ্চলটা দিয়ে ট্রেন খুবই দ্রুত যায়, যার জন্য ভালো করে লক্ষ্য না করলে খুব তাড়াতাড়ি এগুলো চলে যায় জায়গাটা। তবে এখানকার লাইন বা অন্যান্য রেলওয়ে সংক্রান্ত সমস্ত জিনিস খুব সুন্দরই আবার তৈরি করা হয়ে গেছে, যার জন্য ওই অঞ্চলটা দিয়ে ট্রেন খুবই দুরন্ত গতিতেই যেতে পারে। আমরা চলেছি এবার কটকের দিকে। ছেলে অনেকক্ষণ চুপচাপ বসে না থেকে টুকটাক চালিয়ে যাচ্ছে, টাইম পাস। এই এসে গেল মহানদী।
এই মহানদীর ওপর দিয়ে যেতে সত্যি অসাধারণ লাগে। এত চওড়া নদী এবং বহুক্ষণ ধরে চলতে থাকে। আমার মনে আছে আমি অনেক ছোটোবেলাতে, অনেক কম বয়সে, ছোটোবেলা বলতে ভুল, অনেক কম বয়সে আমি পুরী যাচ্ছিলাম। তখন ভোরবেলাতে আমার এই মহানদীর ওপর দিয়ে যাওয়ার আওয়াজেই ঘুম ভাঙে। অনেকটা রাস্তা চলতে থাকে, যদিও এতখানি চওড়া জায়গাতে পুরোটাতে জল নেই, বেশিরভাগ অঞ্চলটাই এই বালিতে ভর্তি। সেই অভিজ্ঞতাটা খুব সুন্দর লাগে, খুব ভালোই লাগে। এই মহানদী পেরোলেই এবার আসবে কটক স্টেশন। কটক শহরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম কটক স্টেশনে। কটক এসে গেছে। আবার চলেছি কটক ছেড়ে ভুবনেশ্বরের পথে। কটক শহরটা অ্যাকচুয়ালি একটা দ্বীপের মধ্যে। এই দুই পাশ দিয়ে মহানদী বয়ে যাচ্ছে। প্রথম যখন কটক শহরের মধ্যে আমরা আসতে যাব, তখন একটা বড় ব্রিজ পেরোতে হয়। আবার কটক শহর থেকে পেরিয়ে যখন ভুবনেশ্বরের দিকে যাব, তখনও মহানদীর একটা অংশকে আমাদের পেরোতে হয়। সেখানে একটা বেশ বড় ব্রিজ থাকে। এবার আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশন, উড়িষ্যার রাজধানী শহর। এই স্টেশনের একটা প্রান্ত পুরনো শহর, সেটা একটু ঘিঞ্জি ক্লামজি আছে, আর আরেকটা দিক আছে নতুন করে তৈরি করা। সেটা খুবই সুন্দর, খুব সাজানো, প্ল্যান্ড, বড় চওড়া রাস্তা, গাছপালা দিয়ে খুব সুন্দর সাজানো। সেই ভুবনেশ্বর স্টেশন ছেড়ে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের আরেকটি স্টেশন পড়বে মাঝে, সেটা হচ্ছে খুর্দা রোড। তারপরেই আমাদের শেষ গন্তব্য পুরীতে পৌঁছবো। আমরা এসে পৌঁছলাম খুর্দা রোডে। খুর্দা রোড স্টেশনে মনে হচ্ছে রিনোভেশনের বিরাট কাজ হচ্ছে। ফুট ওভার ব্রিজের একটা বিরাট কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। তার মানে স্টেশনটাকে নতুন করে আবার সাজানোর চেষ্টা করা হচ্ছে। আমি বহুকাল পরে এই খুর্দা রোডের উপর দিয়ে পাস করছি, যদিও সেটা মনে নেই আমার এর আগে কতটা কীরকম ছিল, কিন্তু এখন এত বড় কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে নতুন করে রিনোভেশন হচ্ছে। এবার আমরা চলেছি পুরীর দিকে। পুরীর
কাছে এসে গেছে, ট্রেন এখন অনেক স্লো হয়ে গেছে। পুরী ঢোকার আগে বেশ কয়েকটা লেভেল ক্রসিং আছে, সেইগুলো পেরিয়ে ট্রেনটা ধীরে ধীরে পুরী স্টেশনে ঢুকছে। আমাদেরও বন্দে ভারত ট্রেন চড়ার অভিজ্ঞতার শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। এইদিকে আসছে, এদিকে বস্তা তুলে দিয়েছে ছবি, তখন থেকে পুরোটা ভিডিও করে গেল, পুরো ইয়াটা টুরটা ভিডিও করে দিয়েছে। ধৈর্য আছে। এই সেই পুরীর সমুদ্র সৈকত, প্রতিটি বাঙালির ড্রিম ডেস্টিনেশন। আমরাও সেখানে চলে এলাম। সত্যি অপূর্ব জায়গা, মন ভরে যায়। কেন প্রতি বাঙালি বহুবার ছুটে ছুটে এখানে আসে, এই সমুদ্র সৈকতে সেই দাঁড়িয়ে থাকলে সেই অভিজ্ঞতাটা সত্যি অনুভব করা যায়। আমরা এবার রয়েছি চক্রতীর্থর দিকে, যে দিকটাতে অতটা ভিড়ভাট্টা নেই। গোল্ডেন বিচের জায়গাটাতে অনেক বেশি ভিড়, সেই জন্য আমরা এদিকটাই থাকার জন্য চুজ করেছি। আমরা হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়লাম সমুদ্রের তীরে। আর এসেই জলে নেমে পড়েছি। সমুদ্রের ঢেউয়ের যা তেজ, তাতে দুজনে এমনি দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। সেই জন্য ওখানে একটা দেখলাম সত্যি একটা চেন রয়েছে, যে চেনটা ধরে আমাদের স্নান করতে অনেকটা সুবিধে হলো। অন্যান্য সমুদ্র সৈকতে গেছি, এই সমুদ্রের ঢেউয়ের তেজ এতটা পাইনি। পুরীর সমুদ্রের ব্যাপারই আলাদা। এখানে সমুদ্রে স্নান করা মানে সত্যি একটা বিরাট পরিশ্রমের ব্যাপার। খানিকক্ষণ স্নান করার পরেই আমরা দুজনে এসে পাড়ে বসে পড়লাম খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য। আমরা খানিকক্ষণ বিশ্রাম নিচ্ছি, আবার গিয়ে সমুদ্রে স্নান করছি। আর বেশি দূরেও যাওয়া যাচ্ছে না, এত ঢেউয়ের তোর। ওখানে যে লাইফগার্ডরা যারা আছে তারাও বারণ করছে যে বেশি দূরে যাবেন না, কিন্তু সামনে সমস্যা হয় কি, ওই ঢেউয়ের ধাক্কাটাতে দাঁড়িয়ে থাকা যায় না। তার মধ্যেই আমরা সেই দিনের সমুদ্র স্নান খুব উপভোগ করলাম। আমরা সন্ধ্যেবেলা এখন চলে এসেছি স্বর্গদ্বারের সামনে। ওইখানেই গোল্ডেন বিচের ধারে বসে আমরা সন্ধ্যেবেলাটা কাটিয়ে দিলাম। কারণ প্রচুর ক্লান্তি, সেই ভোরবেলা উঠেছি, বাড়ি থেকে বেরিয়েছি, এতখানি জার্নি করে এসে আবার সমুদ্র স্নান। পুরীর সমুদ্র স্নান তো বিরাট ক্লান্তিকর ব্যাপার। করে এখন আমরা এই
বাজারের এখানে খানিকক্ষণ বসে আছি। বাজি ফুটছে, আজকে তো কালী পুজোর রাত্রির, প্রচুর বাজি ফাটছে, সত্যি খুব সুন্দর। আমরা বাজি পোড়ানো দেখি আমরা এই সন্ধ্যেটা কাটিয়ে দিলাম। হ্যাঁ, কোথায় দেখবো? এদিকে পরের দিন সকাল, আমাদের এবার আজকের যাত্রা চিল্কার উদ্দেশ্যে। তো আগের দিনই ওই গোল্ডেন বিচের ওখান থেকে আমাদের ট্যুর প্যাকেজ বুক করে নিয়েছিলাম। করে নিয়ে আমাদেরকে সকালবেলা বলল যে আপনারা বিএনআর হোটেলের সামনে চলে আসবেন, ওইখানে সমস্ত বাস দাঁড়িয়ে থাকবে, সেইখান থেকে বাসে বোর্ডিং করতে হবে। তো আমরা সেইখানে সকালবেলা চলে এলাম, এসে বাস খুঁজে বার করে আমাদের সে বাসে বসে গেলাম। তারপর আস্তে আস্তে যত লোক হলো, হয়ে সবাই বাস ভর্তি হয়ে যাওয়ার পরে আমাদের বাস ছাড়লো। 2x2 সিট বাস, বাসটি খুব সুন্দর, এসি বাস। এবার আমরা যাত্রা করলাম চিল্কার উদ্দেশ্যে। প্রথম অনেকটাই শহরের মধ্যে দিয়ে যাওয়া হয়, সেই জন্য পুরী শহরটাকেও বেশ ভালোভাবে দেখে নেওয়া যায়। পুরী স্টেশন নতুন করে তৈরি করা হচ্ছে, বিরাট কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য এখন পুরী থেকে স্টেশন থেকে বেরোনোর সময় একটা সাইড দিয়ে কোনো রকমে বার করানো হচ্ছে। ভবিষ্যতে হয়তো খুব সুন্দর একটা স্টেশন আমরা সমস্ত প্যাসেঞ্জাররা পাবে, তার ভালো পরিষেবা পাবে। এটা হচ্ছে গ্র্যান্ড রোড। এবার আমরা এই ডান দিকের রাস্তাটা ধরবো, ধরে পুরীর থেকে বাইরের দিকে চলে যাব। এবার আমরা পুরী ছাড়িয়ে অনেক দূর চলে এসেছি। মাঝে আমাদের একটা জায়গায় বাস দাঁড় করিয়ে ব্রেকফাস্ট করানো হলো। খাবার মোটামুটি দারুণ কিছু নয়, তারপরে সে ব্রেকফাস্ট করে আমরা এই চিল্কার দিকে এগোলাম। এই চিল্কার প্রথম দর্শন। আমরা এসে পৌঁছেছি চিল্কা লেকের ধারে, যেখানে বাস স্ট্যান্ড রয়েছে সেইখানে। জায়গাটা সাতপাড়া নাম। সেই সাতপাড়া এসে আমরা পৌঁছেছি, যেখান থেকে আমরা চিল্কা
বোটে করে ঘুরবো। এই চিল্কা হ্রদ, যাকে বলে ব্র্যাকিশ ওয়াটার লেগুন, এটা হচ্ছে এশিয়ার বিগেস্ট অ্যান্ড ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট। এত বড় লেক, প্রায় সমুদ্রের মতন দেখতে লাগে। আর এখানে বহু প্রজাতির পাখি আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সময়ে আসে। আর এই লেকের একটা সবচেয়ে বড় অ্যাট্রাকশান হলো এখানে ইরাওয়াদি ডলফিন দেখা যায়। আমাদের এই বোটে ঘোরানোর একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই ইরাওয়াদি ডলফিন দেখা। আমরা চলেছি চিল্কা লেকে ঘোরবার উদ্দেশ্যে। এই ঘাটেতে প্রচুর ভিড় এবং সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে। সেই লাইফ জ্যাকেট পরা নিয়ে বিরাট মারামারি চলছে। কেউ ঠিক করে পরতে পারছে না। এমনিও লাইফ জ্যাকেটগুলো ভীষণ নোংরা, ঠিক মতন মেনটেন করা হয় না। এই আমরা যাত্রা শুরু করেছি চিল্কা লেকে। এই বোটেতে আমরা রয়েছি বিভিন্ন প্রদেশের লোক, কেউ মারাঠি, কেউ কর্ণাটকি, আমরা বাঙালি, কিছু উড়িষ্যার লোক। এই চিল্কা ভ্রমণের 3টে গন্তব্য আছে। প্রথমত নিয়ে যাওয়া হয় একটা দ্বীপে, যেখানে ঝিনুক থেকে মুক্ত বা দামি পাথর বার করে দেখানো হয় এবং সেগুলো বিক্রিও করা হয়। দ্বিতীয়ত নিয়ে যাওয়া হয় ডলফিন পয়েন্ট, যেখানে ইরাবতী ডলফিন দেখা যায়। এটাই মূল উদ্দেশ্য এই চিল্কা বোটে ভ্রমণের। এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে রাজহংস দ্বীপ। যেই দ্বীপটা খুবই সরু, তার একটা দিকে চিল্কা লেক আর একটা দিকে বঙ্গোপসাগর। আমাদেরকে নামানো হবে চিল্কা লেকের দিকের যে সৈকত, সেদিকটাতে। আমরা একটুখানি দ্বীপটা পার করে অপর প্রান্তে গেলেই আমরা বিরাট বঙ্গোপসাগরকে দেখতে পাব। চিল্কার পাখি খাওয়ানো। আমরা বোটে ওঠার আগে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছিলাম এই পাখিদের খাওয়ানোর জন্য। ওরাই ওখানে অনেকে বলে যে আপনারা এগুলো নিয়ে যান, খাবারগুলো খাওয়ালে পাখিগুলো দেখবেন আসবে। এবার সত্যি আমরা সেটা দেখলাম যে পাখি ওই খাবারগুলোকে ছুঁড়লে পাখিগুলো এত সুন্দর এসে এসে উড়তে উড়তে সেগুলোকে ধরে নিচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগে।
এই বিশাল চিল্কা লেক প্রায় 1100 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। এখানে সারা বছরে বহু সময় বিদেশের ক্যাসপিয়ান সি, রাশিয়ার বৈকাল লেক, আরাল সি এরকম বিভিন্ন লেক থেকে ওইসব জায়গাকার অনেক পাখি এখানে আসে। এই সেই দ্বীপের কাছে আমরা চলে এলাম, যেখানে ওই দামি মুক্ত পাথর একদম ঝিনুকের ভেতর থেকে বার করে দেখানো হয়। জানি না সত্যি এই জিনিসগুলো সঠিক কিনা, কিন্তু সামনেই তো সব ভেঙে দেখালো, বিশ্বাস করা যেতে পারে হয়তো সত্যিই তাই। কিন্তু এখানে অনেক দরদাম চলে। उस तरफ समंदर होता है बंगाल का खाड़ी, वहाँ पे बंगाल का खाड़ी में जो मछली के लिए जाल लगाते हैं तो ये सब जाल में फंस के चला आता है और इसमें से मोती निकलता है। हम यहाँ पे बेचते हैं, आप लोग देखिए, देखने का पैसा नहीं लगता है। अगर आपको लेना है तो आप खरीदेंगे, नहीं तो आपको कोई जबरदस्ती नहीं है। देखिए, आइए देखिए, आगे आ जाइए। जो नहीं मैं पीछे वाले लोग को बुला रहा हूँ, अगर देखना है तो आगे आ जाइए, नहीं तो आप लोग वहीं से बैठ के देखिए। ये इसका कीड़ा है, इस कीड़ा का अंदर से होता है पर सब में नहीं होता है। इसका भी मेल फीमेल होता है, जो फीमेल होगा उसमें मोती मिलेगा, पर ये हमको पता नहीं कौन सा मेल है और कौन सा फीमेल है। इसमें मोती कैसे बनता है आपको पता है, जानकारी? नहीं। इसमें जब सावन महीने में स्वाति नक्षत्र का बारिश होता है, बारिश का पानी का बूंद इसका अंदर गिरता है और ये जो कीड़ा होता है वो कीड़ा में इसका लार्वा होता है और कैल्शियम कार्बोनेट रहता है। ये खाता है मिट्टी, बालू और चांद का रसने, तो उसका सिक्रेशन होके उसमें मोती बनता है। और ये मोती को रिंग बनता है, लकेट बनता है, नेकलेस वगैरह बनाता है। सिल्वर में, चांदी में पहनते हैं इसको। मोती चंद्रमा का होता है, शांति के लिए पहनते हैं इसको, दिमाग ठंडा रखता है, शांत के लिए पहनते हैं, शांति के लिए होता है, गुस्सा कम करता है। इसमें है, देखिए, मिला। हम ये बेचते हैं, एक मोती का 550 रुपया एक पीस का। आप लोग की जो ये मंगल का होता है 1200 का, 1200 का।
होते हैं वो काफ़ी बड़ा बनता है, जिसको आप येलो शिखर कहते हैं। पर ये जो बाहर निकलते हैं पूरा कटिंग और सब होके निकलते हैं। कटिंग कैसे होता है ना, जो पत्थर बनता है तो उसका मुंह का आगे बनता है, तो उसका रास्ता बंद हो जाता है बाहर आने के लिए। और इसकी वजह से ये प्राणी जो होता है ये अपना रास्ता बनाने के लिए जाता है। और ये प्राणी का ये दोनों दांत होता है, देखिए। এবার আমরা চলেছি ইরাবতী ডলফিন দেখতে। বিভিন্ন স্পট আছে যেখানে ইরাবতী ডলফিনগুলো দেখা যায়, সেটাই আমাদের এবার মূল উদ্দেশ্য। যদিও খুব কম সময়ের জন্য এই ডলফিনগুলোকে দেখা যায়, একবার হঠাৎ করে জলের ওপরে উঠে আবার ঘাই মেরে জলের তলায় ঢুকে যায়। ওই সামান্য একটু সময় ডলফিনকে চাক্ষুষ করার উদ্দেশ্যে আমরা চলেছি। ডলফিন নেই, একটা ডলফিন দেখতে পেলাম না। জলের মধ্যে ঘুরে যাচ্ছে। কেউ কেউ বলছে ডলফিন আছে, কিছুই নেই। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বোটটার পেছনে, ওই যে বোটটার পেছনে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে যাচ্ছে। কই কই জুমিং করো, বোটটার ওখানে জুমিং করো। এই সামনের বোটটা? আমাদের একটাও দেখতে পেলাম। আমরা একটাও দেখতে পেলাম। আর তো দেখতে পাচ্ছি। এই তো, এই দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। দেখতে পেয়েছি, দাঁড়াও দাঁড়াও। এবার আবার আমরা ফিরে চললাম রাজহংস দ্বীপের দিকে। আমাদের ডলফিন দর্শন শেষ হলো। দলে দলে নৌকা এদিকে আসে, কিন্তু সবাই দেখতে পায় না। আমাদের সঙ্গে যারা আরও প্যাসেঞ্জার ছিল, তারা আলাদা আলাদা যেসব বোটে এসছিল, তারা অনেকেই দেখতে পায়নি। আমাদের যে মাঝি, সে সত্যিই খুব ভালো ছিল। সে আমাদেরকে আরও অনেকটা ভেতর নিয়ে গেল, যেখানে এই ডলফিন দেখার চান্সটা অনেক বেশি, এবং সত্যিই আমরা দেখতে পেলাম। আমাদের এই যাত্রা অনেকটা সার্থক হলো, যদিও খুব সামান্য সময়ের জন্য, তাহলেও সেটা সম্ভব হলো। এবার আমরা এসে পৌঁছেছি রাজহংস দ্বীপে। রাজহংস দ্বীপের একটা দিকে আমরা নামলাম, নেমে এই বালির মধ্যে দিয়ে আমরা পথ চলতে চলতে অপর প্রান্তে গিয়ে পৌঁছলাম। ছোট্ট একটা দ্বীপ, যার এদিকটাতে চিল্কা লেক আর আরেকটা দিকে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। জায়গাটা সত্যি খুব সুন্দর,
অনেকক্ষণ সময় কাটাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমাদের প্যাকেজ ট্যুরের যেরকম নিয়ম, একটা টাইমের মধ্যে আবার ফিরে আসতে হবে, পৌঁছতে হবে। এটাই সমস্যা প্যাকেজ ট্যুরে, কিন্তু কোনো উপায় নেই, নিজেরা তো আসা সম্ভব নয়, ওই কোনো ট্যুর অপারেটরের সঙ্গেই আসতে হবে। কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা, এখানে এসে সত্যি মনটা ভরে গেল কিন্তু একদম। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আবার ফিরে সেই ঘাটে গিয়ে পৌঁছাবো যেখান থেকে আমরা বাস থেকে নেমেছিলাম। সেখানে যখন আমরা নেমেছিলাম তখনই একটা হোটেলে আমাদের লাঞ্চের জন্য অর্ডার দেওয়া হয়েছিল, যে যেরকম খাবে তার সে অর্ডার দিয়ে এসেছিলো। এসে আমরা লাঞ্চ করলাম, করে এইবার বাস ছাড়লে আমরা আবার পুরীর উদ্দেশ্যে রওনা হব। আমাদের চিল্কার খাওয়া দাওয়া হলো, কিন্তু খাবারটা মোটেই খুব একটা ভালো লাগেনি। নিলাম বাগদা চিংড়ি, চিংড়িটা খুবই ভালো, চিলকারি চিংড়ি, কিন্তু এত বাজে টেস্ট, দামও বেশি। সে তো হয়, এরকম জায়গার দামটা বেশি হয়, কিন্তু টেস্টটা মোটেই ভালো না। চিংড়িটা ভালো ছিল, চিংড়িটা ফ্রেশ চিংড়ি ছিল এরকম। এই হচ্ছে আমাদের চিল্কা। এবার আস্তে আস্তে চিল্কা থেকে বিদায় নেব, দিয়ে আমাদের দ্বিতীয় দিনের বেড়ানোর শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবার পুরী এসে পৌঁছলাম। এবার চলেছি বহু প্রতীক্ষিত পুরী মন্দির দর্শনের উদ্দেশ্যে। চলেছি গ্র্যান্ড রোড দিয়ে। এটা বিরাট চওড়া রাস্তা, পাশে প্রচুর স্টল, পুজোর সামগ্রী বা অন্যান্য অনেক কিছু, খাজা বা ওখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, সেই সব জিনিস পাওয়া যাচ্ছে, সুভেনির অনেক কিছু আছে, প্রচুর ভিড়। তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে। ওই দূরে দেখা যাচ্ছে পুরীর মন্দির, প্রচুর ভিড়। আগের দিন কালী পুজো ছিল, সেই উদ্দেশ্যে মনে হয় জনসমাগম আরও বেশি হয়েছে, সেই জন্য দেখছি প্যান্ডেল করা রয়েছে, পুণ্যার্থীদের যাতায়াতে আলাদা কোনো রকম কোনো ব্যবস্থা হয়েছে, সেই জন্য ভিড় বেশি। যদিও পুরীর মন্দিরে সারা বছর সবসময়ই ভিড় থাকে, প্রতি সময় প্রচুর মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে আসে, তার মধ্যে বাঙালির সংখ্যা সবচাইতে বেশি। ওই দূরে দেখা যাচ্ছে পুরীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির।
এখানে সবাই জানে যে প্রচুর পান্ডা ছাড়া মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করা খুব সমস্যা। আমরাও এরকম একটা পান্ডাকে ধরে ভেতরে দর্শন করলাম। প্রচণ্ড ভিড়, অমানসিক ভিড়। সেই সব ঠেলে খুব কম সময়ের জন্য জগন্নাথ দেবকে দর্শন করে কোনো রকমে আমরা বেরিয়ে আসতে পেরেছি। বেরিয়ে এবার মন্দির দেখে আমরা বেরিয়ে চলে যাচ্ছি।